আসলে একটা কথায় আমার খুব কানে বেঁধেছিল যে বাংলায় যারা কথা বলে তারা সবাই বাংলাদেশি। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। বন্ধুরা, নতুন বছরের শুরুতেই মডেল, অ্যাক্টর, রাইটার, পোয়েট, লিরিসিস্ট অ্যান্ড ইলোকিউশনিস্ট নন আদার দেন ঝর্ণা ভট্টাচার্য মহাশয়াকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। ঝর্ণা, প্রথমে তো হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমার এবং তোমার চ্যানেলের জন্য থাকলাম। আপনারা সবাই জানেন সম্প্রতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একটা প্রকল্প শুরু করেছিলেন যার নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। আর সেই সুবাদেই ঝর্ণা আপনাদের সামনে নিয়ে এসছে সরস্বতী ভাণ্ডার। কী সেই প্রকল্প, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঝর্ণা, প্রথমত সাধুবাদ জানাই যে তুমি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছো, লোকে সেটা অ্যাভেল যদি করে তারাই উপকৃত হবে, এবং তুমি সাধারণ মানুষের জন্যে এরকম কিছু একটা ভেবেছো। কি বলবে এটা নিয়ে? প্রথমেই বলি যে তোমরা সবাই এই একটাই কথা বলো যে লক্ষ্মীর ভাণ্ডার তাই সরস্বতী ভাণ্ডার, একেবারেই নয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে কপি করব সেই ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমার মনে হয় যে ভাণ্ডার তো একটা আধার, এবং ভাণ্ডার শব্দটা সঙ্গে ভাণ্ডারা কথাটা খুব মেলে। ভাণ্ডারা কখন দেয়? যখন মানুষকে খাদ্য বিলানো হয়, তাই তো? তা খাদ্য তো শুধু পেটের রসদ যোগায় তা নয়, মনের রসদ যোগাতে হয়, মননের রসদ যোগাতে হয়, এবং সর্বোপরি বিদ্যার রসদ যোগাতে হয়। তা এই ভাণ্ডার শব্দটা আমার খুব প্রিয় একটা শব্দ, তাই জন্য ভাণ্ডার শব্দটা প্রয়োগ। এবং আমার যেহেতু সরস্বতী নিয়েই কাজকর্ম, এবং আমি একজন শব্দ চাষী, এবং শব্দই আমাকে পেটের ভাত দেয়, সেখানে শব্দ দিয়ে যখন আমি সমাজ থেকে পাচ্ছি, আমার উচিত আমার সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। এবং সেই থেকেই কিন্তু আমার এই যাত্রা শুরু। এবং যাত্রা শুরুর একটাই কারণ যে আমার ভাষা আমার কাছে প্রিয়, যার যার ভাষা তার কাছে প্রিয়। সেই ভাষায় যদি বেনজল ঢোকে এবং সেই ভাষা দিয়ে যদি মানুষের রক্তক্ষরণ হয়, সেটা আমার কাছে কষ্টের। কারণ আজকে আমার সন্তানকে যদি বাইরের একটা মানুষ এমন কোনো কথা বলে যেটা তার মনে আঘাত লাগে, সেটা যেমন আমার কষ্টের, সেটা ওর বন্ধুকে বললেও তার মায়ের কষ্টের। এই চেনটা কিন্তু চলতে থাকবে। সুতরাং আমার ঘরে আগুন লাগলো না বলে আমি চুপ করে থাকলাম, সেটা বোধহয় ঠিক না। কারণ আমি জীবনের অনেক ওঠাপড়া দেখেছি, তো আমার মনে হয় যে চুপ করে থাকলে না একদিন নিজের ঘরেও সেই আগুনটা এসে পড়ে। আর সেই থেকে এই সরস্বতী ভাণ্ডারের পথ চলা শুরু, যে কুশব্দ কম প্রয়োগ করা, মানুষের পাশে থাকার জন্য সুশব্দ প্রয়োগ করা, এবং সর্বোপরি নিজের ভাষাকে আধিপত্য দেওয়া। ভাষায় ভাষায় কোনো প্রভেদ আমি করছি না। আমি বারবার শুনছি যে সব ভাষাই এক এবং ভাব প্রকাশের একটা মাধ্যম ভাষা, যে কোনো ভাষায় কথা বলতে পারে। কিন্তু আমার ঘরে চুরি হলে আমি তো পুলিশ স্টেশনে যাই। এবার আমার ভাষা নিয়ে কেউ যদি তার মধ্যে খাদ মেশায়, সেটা আমি বলবো না। আমি সোনার দোকানে গেলে পরে আমার সোনাতে আমি দেখবো যে আমার হলমার্ক আছে কিনা। তাহলে আমার ভাষায় কেন হলমার্ক থাকবে না? তাহলে সম্পত্তির বেলায় আমি এতটা পরিপাটি, কিন্তু ভাষার বেলায় কেন পরিপাটি না? সেও তো মা। সেখান থেকে আমার এই কর্মকাণ্ড শুরু। তার মানে তুমি বলতে চাইছো যে সরস্বতী ভাণ্ডার মানে বাংলা ভাষা
যাতে মানে সঠিকভাবে লোকে প্রয়োগ করে, সেই জিনিসটাকে তুমি অ্যাড্রেস করতে চলেছো আর কি। বাংলা ভাষা তো প্রথম কথা, কারণ মাতৃভাষা মায়ের জঠরের ভাষা। মায়ের জঠরের ভাষাকে সুন্দর করে রাখা আমাদের কর্তব্য, কারণ সম্পত্তির মতো সিন্ধুকে তাকে যত্ন করে না রাখলে একদিন সেই ভাষাটা হারিয়ে যাবে, এবং সেটার দায়ভার কিন্তু আমাদের। হতে পারে ভাব প্রকাশের মাধ্যম, কিন্তু ভাষাটা তৈরি হওয়ার জন্য অনেক মানুষের অনেক পরিশ্রম আছে। সেই ভাষাটাকে ধ্রুপদী ভাষার তকমা নিয়ে আসার জন্য অনেক মানুষের অনেক অবদান আছে। সেই অবদানকে আমরা ভুলে যেতে পারি না। কিন্তু তার থেকেও বেশি হচ্ছে যে ভাষা দিয়ে যে মানুষের রক্তক্ষরণ করা হচ্ছে, মনের রক্তক্ষরণ করা হচ্ছে। যে ভাষা ব্রহ্ম, যে ভাষা থেকে সৃষ্টি হওয়া দরকার, যে ভাষা মনের উপর মলম লাগাতে পারে, সেই ভাষায় ক্ষতবিক্ষত করছে, সেইটা আমি চাই না। কারণ এই ভার্বাল অ্যাবিউজটা যে কোন পর্যায়ে যেতে পারে, এবং তাতে যে মানুষের কত রকম শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ বোধহয় আমি নিজে এবং আমার সন্তান। সুতরাং আমি যেটায় ভুক্তভোগী, আমার মনে হয় সেটা যেন আর 5টা মানুষ না হয়। এবং ভাষা সন্ত্রাসটা এই হারে বেড়েছে, সোশ্যাল মিডিয়া হোক, ডিজিটাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, যেখানে যে যা খুশি বলে দিতে পারে, মানে কোনো লাগাম নেই। এবার সেই লাগামটা, সেই ফিল্টারটা লাগানো উচিত, কারণ আমি যা খুশি বলে দিতে পারি না। কাউকে আঘাত করা অতটা সহজ নয়। এবার সবাই আইনের মারপ্যাচ জানে না, কিন্তু যে আমাকে গিয়ে এই কেসটা করতে হবে, বা আইপিসির এই সেকশনে এটা আছে, হ্যাঁ, সবাই জানে না, এবং সবার করার ক্ষমতাও নেই। আজকে আমার বাড়িতে যে সারাক্ষণ থাকছে, যে হেল্প করছে আমাকে, তাকে আমি 4টে বাজে কথা বললে সে গিয়ে পুলিশ স্টেশনে বলতে পারবে না, বা একটা এফআইআর করতে পারবে না। এবার তাদের জন্য কি আছে? আমি একটা খুব ঝকমারি কথা বলে দিলাম যে হ্যাঁ, এটাও এত সহজ নয়, সোশ্যাল মিডিয়াও যাকে তাকে যা খুশি বলা যায় না, এর এগেনস্টে একটা মেল করা যায়, এর এগেনস্টে একটা এফআইআর করা যায়। কিন্তু কটা মানুষ জানে আমাদের দেশে এই মানে যেখানে মানুষের পেটের ভাত জোগাতে মানুষ হিমশিম খেয়ে যায়, সেখানে একটা কেউ বাজে কথা বললে সেটা নিয়ে রেডে করতে হবে, সেইটা মানুষের ক্ষমতা খুব কম। সুতরাং তার থেকে ভালো না যে নিজেকে শুদ্ধ করি আগে। ধরো এই যে সরস্বতী ভান্ডার নিয়ে আমরা কথা বলছি, এই কথা আমরা মানে এখনো আমরা চালাবো এই কথা। আমরা এটা জানতে চাইবো যে মানে এটা প্রচার তুমি কি করে করছো, ক্যাম্পেইনিং কিভাবে করছো? দেখো, আমাদের সমাজে তো শুধু মানুষ নেই, আমাদের সমাজে পশু পাখি গাছপালা সবই আছে। তুমি শুনেছো, জানো, তোমরা নিউজ কভার করো যখন, যে বীজ দিয়ে গাছ মেরে ফেলা হচ্ছে, বীজ দিয়ে পশু পাখি মেরে ফেলা হচ্ছে, একটা অসুস্থ পশুর গায়ে ঢিল ছোড়া হচ্ছে। তারা অবলা, তারা বলতে পারে না, তারা অবলা বলে তাদের কি সেটা প্রাপ্য? সরস্বতী ভান্ডার কিন্তু তাদের জন্য কাজ করে, যে যারা প্রতিবাদ করতে পারে না, যারা একটা বাজে কথার বদলে 5টা বাজে কথা বলতে পারে না, তাদের জন্য কাজ করছে। আর যারা সবলা মানুষ, মানে শ্রেষ্ঠ জীব, তাদের জন্য তো কাজ করছি। যে মানুষগুলো প্রতিবাদের ভাষা খুঁজে পায় না, সেই মানুষগুলোর জন্য কাজ করছে। ইলেকশন কমিশনের বাইরে দাঁড়িয়ে কাজটা শুরু হয়েছিল, কারণ দেখো, আমাদের বাংলায় রাজনীতিটা এমন একটা জায়গায় রয়েছে যেখানে চায়ের দোকান থেকে শুরু করে আমাদের ঘরে, আমাদের সংসারে, আমাদের মা বোনরাও আলোচনা করে। এখানে রাজনীতির একটা বড় গুরুত্ব আছে, এবং টিভির পর্দা খুললেই যেখানে আমরা দেখছি যে একটা খবরের চ্যানেল আসলে বিদ্বজন গুরুজনরা দুটো বাজে কথা বলছে, একে অপরকে ব্যক্তি আক্রমণ করছে, সেটা তো ঠিক নয়, সেটা কাম্য নয়, কারণ সেটা একটা বাচ্চাও দেখছে। তো সেটা পরবর্তী প্রজন্মের ওপর কিন্তু এফেক্ট হচ্ছে, তাদের মন কিন্তু ভাঙছে যে গুরুজনরাই এরকমভাবে কথা বলে, তাহলে আমরা কেন নয়? আমরা বলছি ওরা বড্ড বেশি ঔদ্ধত্য দেখায়। কেন দেখায়? বলতে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এই কথাটা মানে কতটা প্রযোজ্য? আমার একটাই কথা আমি সবসময় বলি, যে নেতা নেত্রীরা তো তাদের মতো করে কাজ করবে, কিছু ধর্ম ব্যবসায়ী, কিছু সন্ত্রাসবাদী তাদের
ব্যক্তি স্বার্থের জন্য তাদের মতো করে কাজ করবে, কিন্তু সোনার বাংলা, সুন্দর বাংলা, সুন্দর দেশ কারা গড়তে পারে? আমরা গড়তে পারি, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা সংখ্যায় বেশি, আমরাই তাদের আনি, আমরাই তাদের ফেলি। সুতরাং আমরা যদি নিজেরা ঠিক হই, নিজেরা একত্রিত হয়ে কাজ করি, 1 থেকে 2, 2 থেকে 4, এটা যদি হতে পারি, তাহলে আমার মনে হয় ব্যাপারটা কমবে, অ্যান্টি ডিপ্রেশন বিক্রি হওয়া কমবে, সুইসাইড কমবে। কারণ হয়তো বেঁধে পেটানোর থেকে ওই 4টে এমন কথা বলা হয় যেখানে মানুষ ডিপ্রেশনে চলে যায় বা মনের চূড়ান্ত রক্তক্ষরণ হয়, তারপরে কিন্তু একটা সুইসাইডাল টেন্ডেন্সি আসে। যেমন আজকেরই একটা ঘটনা বলি, আমাদের এই কমপ্লেক্সের ভেতরেই একজন 5 তলা থেকে সুইসাইড করতে যাচ্ছিল, সবাই দেখেছে, ধরে ফেলেছে। এবং আমরা কিন্তু জানি না, এবং খুব আমার মনে হয় এটার সম্ভাবনা খুব কম সে ভদ্রলোককে কেউ ধরে পিটিয়েছে, যে তার মানসিক অবস্থা এমনভাবে তৈরি হয়ে গিয়েছিল পারিপার্শ্বিকভাবে যে সে মনে করেছে যে তার এ জীবন থাকার থেকে না থাকা ভালো। তা এটা তো সলিউশন হতে পারে না। তাই এটা যখন সলিউশন হতে পারে না, তাহলে আমরা আমাদের ঘর থেকে শুরু করি, যে অন্তত ওই পাশের ঘরের মানুষটাকে একবার জিজ্ঞেস করি, কেমন আছো, তোমার কোনো সমস্যা নেই তো? তোমার সমস্যা হলে বলতে পারো। কিছু করতে না পারি, দুটো কথা তো বলতে পারি, দুটো ভালো শব্দ বিনিময় তো করতে পারি। আমরা চলে আসবো বাংলাদেশের ঘটনায়। সম্প্রতি একটি হিন্দুকে, মানে তুমিও জানবে বা সবাই জানে, দীপুকে মানে পুড়িয়ে মারা হয়েছে। তো এরকম একটা অরাজকতা, মানে এই লেভেলে যেটা চলে গেছে। তুমিও একটু আগে কথা বললে যে একটা আমাদেরই ফ্ল্যাটে একজনকে মনে হয় সামথিং তাকে মারা হয়েছে বলেই উনি সুইসাইড করতে গেছিলেন। তো এরকম কেন মানে হচ্ছে? মানে 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 মনুষ্যত্ব কি একদমই হারিয়ে গেছে? কি বলতে চাইবে? না, আমি এক্স্যাক্টলি ঘটনাটা জানি না। আমার মনে হয়েছে মারা না, মানে মারা তো শুধু হাত দিয়ে মারা যায় না, মন মানে শব্দ দিয়েও মারা যায়। একটা মানুষকে শব্দ দিয়ে মেরে ফেলা যায়, আর তার বদলে তাকে যে পরিমাণ ওষুধ খেতে হয় সে অর্ধমৃত হয়ে থাকে। আর বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা তো নক্কারজনক একটা ঘটনা। মানুষ না বড্ড বেশি বোধহয় খারাপ আছে, কেউ ভালো নেই। সবাই বোধহয় দেখাচ্ছে আমি ভালো আছি, সবাই প্রিটেন্ড করছে আমি ভালো আছি। মানুষ অল্পে খুশি নেই। মানুষ যে কিসে খুশি মানুষ নিজেই জানে না। আর কিসে খুশি নিজে জানে না, একমাত্র কারণ মানুষের এই শব্দ সাঁকোটা তৈরি হচ্ছে না। তুমি কেমন আছো, কি করলে, তোমার ঘরে কি রান্না হয়েছে আজকে, তোমার ঘরে রান্না হয়নি, তাহলে আমার ঘরে এটা রান্না হয়েছে, এটা দিয়ে খেয়ে নাও। বা তোমার আজকে বাইরে কিছু সমস্যা হয়েছে, কি হয়েছে বলতে পারো। একটা মানুষ বলে হালকা হতে পারে। এই যে বলতে পারছে না, ভেতরে যে একটা সুপ্ত আগ্নেয়গিরি তৈরি হচ্ছে না, সেইগুলোর বহিঃপ্রকাশ হচ্ছে এইগুলো। এবং কিছু মানুষকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে মনে করছে যে তারা যেটা করছে সেটাই ঠিক। মানুষ এত উদ্ধত হয়ে পড়েছে। এবং এই যে বই পড়ার অভ্যেস, শোনার অভ্যেস, ধৈর্য ধরার অভ্যেস কমে যাচ্ছে বলে মানুষ কাজ করার আগে ভাবছে না, দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে। এবং এই কনসেন্ট্রেশনটা আনা দরকার, বই পড়ার অভ্যেস করা দরকার, মেডিটেশন করার দরকার, নিজের সঙ্গে নিজের কথা বলার দরকার। আয়নার সামনে গিয়ে অন্তত 5 মিনিট নিজের সঙ্গে কথা বলার দরকার, যে আমি যে মানুষটাকে মেরে ফেললাম তাতে কি হলো, সে তো চলে গেল। তাতে কি সত্যি একটা দেশের লাভ হলো, কোনো ধর্মের লাভ হলো? তাতে কি হলো? মিডিয়ায় কিছু খবর হলো, তার পরিবারের ক্ষতি হলো, কিন্তু আলটিমেটলি লাভ কিন্তু কারোর হলো না। রক্ত বেরোলো, আগুন জ্বললো। এবং দেশ তো ভাগ হয় কাঁটা তার দিয়ে, হ্যাঁ, কিন্তু পুরো ব্রহ্মাণ্ডের ক্ষতি হচ্ছে কিন্তু এভাবে। ধরো, তোমার কি মনে হয়, তুমি যে সব মানে ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করো বা এক্সিকিউট করার চেষ্টা করো, সরকারের এখানে কত বড় ভূমিকা হতে পারে আর কি? আমি না যখন শুরু করেছিলাম তখন একাই শুরু করেছিলাম। প্রত্যেকটা জায়গায় আমি একাই লড়াই করেছি। আমি কারোর থেকে কিছু আশা করি না। আমি মনে করি যে আমি যখন এই কাজটা করছি আমি তখন সন্ন্যাসী জীবন যাপন করব। কারণ তখন আমার কোনো লজ্জা থাকবে না।
আমি যখন ট্রামে বইমেলা করি আমি বাড়ি বাড়ি গিয়ে বই নিয়ে এসেছিলাম পুরনো 500টা বই যখন আমি ট্রামে রেখেছিলাম তখন কিন্তু আমি আমার ইগোটা সাইডে রেখে দিয়েছিলাম। আর এই যে অনুষ্ঠান বা কর্মসূচিগুলো হয় আমি প্রত্যেককে জানাই। অনেক মানুষ আছে তারা নিভৃতে থাকে কিন্তু হয়তো সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। আর সরকারের কাছে আমি কোনোদিনই যাব না। আমার মনে হয় যদি কোনোদিন ভালো কাজ করে সরকারের চোখের সামনে আসতে পারি বা আমার কাজ আসতে পারে তাহলে হয়তো সরকার আমার পাশে দাঁড়াবে। কারণ আমি যদি যেচে যাই তাহলে মনে হবে যে ব্যক্তি স্বার্থ জড়িয়ে আছে এর মধ্যে। একজন সন্ন্যাসী যখন হাত পেতে দাঁড়ায় আমরা কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা জানি না, হতে পারে সে একজন ইঞ্জিনিয়ার, এবার সে কিন্তু শুধু দুটো খাবারই চায়, ঠিক কথা, তার বাইরে কিন্তু একটা BMW গাড়ি চায় না। এবার আমরা তার জীবনযাপন, জীবনশৈলী, জীবন দর্শন দেখে তার অন্নটা দিই। এবার আমার কথা হচ্ছে যে আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে, আমার কাজকে সেই জায়গায় পৌঁছতে হবে। তবে যদি সরকার পাশে দাঁড়ান তাহলে আমি ধন্য হব, আমার কাজ ধন্য হবে এবং সেই কাজ সার্থকতা পাবে। সম্প্রতি মানে সরস্বতী ভান্ডার নিয়ে তুমি কিছু ইভেন্টও অর্গানাইজ করেছিলে, তো সেই সম্বন্ধে যদি আমার দর্শকদের কিছু বলতে চাও। আসলে একটা কথায় আমার খুব কানে বেঁধেছিল যে বাংলায় যারা কথা বলে তারা সবাই বাংলাদেশি। তা আগে তো পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ বলে আলাদা কিছু ছিল না, দুই বঙ্গই এক ছিল। তা যে ভাষা দিয়ে আমরা পুরো পৃথিবীর সঙ্গে জড়িয়ে থাকি, আমরা যদি বিদেশে গিয়েও একটা বাংলা কথা শুনি আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বাঙালি এমনই যে সঙ্গে সঙ্গে ও আপনি বাঙালি, আপনি কোথা থেকে এসেছেন, মানে আমার রক্তের সম্পর্ক না কিন্তু আমরা ভাষায় জড়িয়ে আছি। সেখানে এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতিটা আমার কাছে খুব হাস্যকর লেগেছে এবং সেই হাস্যকর লাগা থেকে আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটা কিছু করা দরকার। যে বাংলা, পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। তুমি যদি রসগোল্লা কিনতে যাও তোমাকে বলতে হবে 5টা রসগোল্লা দিন, হ্যাঁ। তুমি যদি সিঙ্গারা কিনতে যাও, চপ কিনতে যাও, বলতে হবে যে চপটা দিন তো, চপটা গরম আছে, সিঙ্গারাটা গরম আছে তো। এবার সে যদি বাংলা ভাষা নাও জানে, তাকে পশ্চিমবাংলায় ব্যবসা করে খেতে হলে তাকে ওই ভাষাটাকে জানতে হবে। সে হয়তো আধা আধা বাংলা ভাষাই উত্তর দেবে কিন্তু জানতে তাকে হবেই। সুতরাং সে যদি তখন বলে যে হ্যাঁ সিঙ্গারাটা গরম আছে কিন্তু সে বাঙালি নয়, তাহলে তাকে তার সঙ্গে একজন বাঙালির বিভাজন করিয়ে দেওয়া হচ্ছে। কারণ সে ক্রেতা, সে বিক্রেতা, এই সম্পর্ক তাদের মধ্যে। তার মধ্যেও তারা হচ্ছে পশ্চিম বাংলার বাসিন্দা। তাই পশ্চিম বাংলা আজও বাংলাকেই চায়। আজও কিন্তু বর্ণপরিচয় সহজপাঠ আমাদের অনেক নীতি শিক্ষা দেয়। সেই নীতি শিক্ষাগুলো নিয়েই কিন্তু আমরা বড় হয়েছি। সুতরাং এই বিভাজনের রাজনীতি বোধহয় আমাদের এই বাংলায় চলবে না। কারণ আমাদের যত কবি, সাহিত্যিক, যত বড় বড় মনীষী, মহীয়সীরা রয়েছেন তারা কিন্তু কখনো এদেশ ওদেশ বলে আলাদা করে ভাবেননি। তাদের যেমন ওদেশেও অনেক কৃতিত্ব আছে, এদেশেও অনেক কৃতিত্ব আছে। সুতরাং আমরা যখন ওইভাবে ভাবিনি, আমাদের ওইভাবে যদি কেউ জোর করে ভাবিয়ে দেয় তাহলে যে আমরা ভেবে নেব এমনটা নয়। কারণ আমরা ওই মাতৃভাষা দিয়ে বেঁধে বেঁধে থাকি। সুতরাং ওই বিভাজনের রাজনীতি এখানে হওয়াটা সম্ভব নয়। হ্যাঁ, যেটা আমাদের করার কর্তব্য, যারা আমরা বাঙালি, আমরা যারা জঠর থেকে শুনে আসছি আমাদের ভাষা, আমাদের সেই ভাষাটাকে প্রিজার্ভ করে রাখা উচিত। আমাদের ঐতিহ্য, আমাদের নদী, আমাদের প্রকৃতি, আমাদের চারপাশের মানুষ, আমাদের রীতিনীতি, আমাদের বিভিন্ন অনুষ্ঠান, এইগুলোকে আমাদের প্রিজার্ভ করে রাখা আমাদের দায়িত্ব। কিন্তু বিভাজনের রাজনীতি কিন্তু পশ্চিমবাংলায় চলবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন 24/7 তাজ সমাচারের পর্দায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঝর্ণা, আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का।